মরুভূমির নীরবতার মাঝেই ধীরে ধীরে জেগে ওঠে এই শহর যোধপুর, দ্য ব্লু সিটি অফ রাজস্থান। নীল রঙে আঁকা এক ইতিহাস, আর এই নীল শুধু রং নয়, এটাই এখানকার মানুষের বাঁচার গল্প, এটাই সেই ঐতিহ্যের পরিচয়, আর এটাই সেই রাজস্থানের যোধপুর। সবকিছুর ঊর্ধ্বে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে মেহরানগড় ফোর্ট। 1459 সালে রাও যোধা তৈরি করেছিলেন এই দুর্গ। 400 ফুট উঁচু থেকে যেই দুর্গ শাসন করছে সময়কেও। এই দেওয়াল শুনছে যুদ্ধের শব্দ, রাজাদের পদচিহ্ন আর সাহসের গল্প। সূর্য যখন অস্ত যায়, দুর্গ সোনালি হয়ে ওঠে, নীল শহর নিঃশ্বাস ফেলে, আর ইতিহাস আর বর্তমান এক হয়ে যায় নীরবতায়। আর এটাই সেই যোধপুর, যেই যোধপুর আজ ঘুরে দেখবো আমরা। মর্নিং ফ্রম ব্লু সিটি যোধপুর। পেছনে দেখতে পাচ্ছ আমাদের রয়েছে মেহরানগড় ফোর্ট, আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ছাদে। আর তোমরা তো সকলেই জানো যোধপুরকে কেন ব্লু সিটি বলা হয়। এখানকার ম্যাক্সিমাম বাড়ির কালার কিন্তু ব্লু। আমি স্পেশালি বলবো এই যে ফোর্ট যেখানে রয়েছে, ফোর্টের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে না, সেখানকার ম্যাক্সিমাম বাড়ির কালার হচ্ছে ব্লু। ব্লু করার পেছনে মেন কারণ ছিল গরমকালে না রাজস্থানে খুবই হিট হয়, তোমরা সকলে জানো। সেই গরমটাকে কমানোর জন্য এখানকার মানুষ বাড়ির কালার ব্লু করতো। আর তার সাথে সাথে এই নীল রঙকে ব্রাহ্মণ ধর্মের প্রতীক হিসাবে মনে করা হতো, সেই কারণে এখানকার মানুষ বাড়ির কালার নীল করতো। আর এই জায়গাটার ক্রেডিট যাচ্ছে হচ্ছে রোজের কাছে, কারণ রোজ এখানকার দাদাদের কাছ থেকে শুনে এই জায়গাটায় আসার পারমিশন নিয়েছে। কারণ জামা কাপড় আমাদের খুবই ভিজে রয়েছে, দেখতে পাচ্ছ মোটা মোটা জামা কাপড়, এগুলো শোকানোর দরকার ছিল। আর এখন একটা জিনিস দেখবে, ওই দেখো এটা কিন্তু উমেদ ভবন প্যালেস। দাও তোমাদের জুম করে দেখাই, এই দেখো প্যালেস এখান থেকেই দেখতে পাচ্ছি আমরা। আর এই ছাদে কিন্তু সোলার প্যানেল এরকম ভাবে লাগানো রয়েছে। আর তার সাথে সাথে আমাদের হোটেলের এখান থেকেই কিন্তু দূরে আমরা দেখতে পাচ্ছি মেহরানগড় ফোর্ট। এই দেখো টাইম এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা বাজে। সকালবেলায় আমরা ওটস আর টক দই যেটা আমরা ইউজুয়ালি খাই সেটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। ফার্স্টে একটা জায়গায় যাবো, সেই জায়গাটা খুবই স্পেশাল, খুবই ফটোজেনিক, খুবই ইউনিক একটা জায়গা, যে সমস্ত জায়গা হয়তো আমরা কোনো মুভিতে দেখেছি। আর বন্ধু কালকে রাতে যখন আমি এসেছিলাম তখন তো তোমাদেরকে বলেছিলাম আমরা এই হোটেলে রয়েছি। বাইরে থেকে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে রয়েছে এখানে দাঁড়িয়ে আমাদের টাইগার, হোয়াইট টাইগার। একটা জিনিস আমি নোটিস করলাম এই বাইকে, আমি কিন্তু প্রায় 2000 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু চেন একদম লুজ হয়নি। যেরকম বাড়ি থেকে এনেছিলাম পুরোপুরি সেরকমই রয়েছে। তো এইগুলো হচ্ছে সুবিধা যে ট্রায়াম টাইগার চালানোর, কারণ কেটিএম চালালে না মোটামুটি 1000 কিলোমিটার ভেতরেই চেন লুজ হয়ে যেত। এখন আমরা বেরোচ্ছি, এখান থেকে যাবো আমরা তুরজিকি ঝালরা বলে একটা জায়গা দেখতে। রোজ দেখো কি পড়েছে এখানে মানে হোটেলের দাদারা বললো যে এখানে হেলমেট পরে যেতে হয়, তো সেই জন্য আমাদের ওই হেলমেটগুলো না ক্যারি করানো একটা সমস্যা হয়ে যায়। বড় বড় হেলমেট, এই হেলমেটটা যদি বাইকে বেঁধে আমরা চলে যাবো, একটা হেলমেটই ক্যারি করতে হবে, তো সেই জন্য এই হেলমেটটা পরি। আর আমাকে তো পরতেই হবে মোটো ব্লগ বানানোর জন্য আমাদের হেলমেট। চলো পরে নিই, হেলমেটের ভেতর থেকে তোমরা এনজয় করো এবার যোধপুরের রাস্তার ভিউ। আর আমাদের বাইকের ফুয়েল লেভেল দেখিয়ে দিয়েছিল, 22 কিলোমিটার রেঞ্জ রয়েছে। লোকালিটি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন যোধপুরের। দেখো বাড়িগুলো কি সুন্দর স্ট্রাকচারের। ভারতবর্ষের বিভিন্ন পার্টে গেলে তোমরা বিভিন্ন রকমের ভিউ দেখতে পাবে, সেরকমই ভিউ আমরা এখন এনজয় করছি। জয়পুর ছিল একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যোধপুরের থেকে, মানে যোধপুরের রাস্তাঘাটে তাও আমরা একটু আবর্জনা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত গলির ভেতরে। মেন রোডগুলোতে গেলে আমরা আর একটু বেটারভাবে বুঝতে পারবো। এখান থেকে যেতে হবে আমাদের লেফট সাইডে। এই ব্লু সিটির ব্লু ঘরবাড়ি কিন্তু রয়েছে বেশিরভাগটাই ফোর্টের আশেপাশে, তো ওখানে গেলে বেশি সংখ্যক বাড়ি আমরা দেখতে পাবো ব্লু কালারের। বাট এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে না, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ সব ব্রাউন কালারের। আর ওই দেখো সোজা দেখা যাচ্ছে রাস্তা থেকে মেহরানগড় ফোর্ট। কত পায়রা উঠছে দেখো, কত পায়রা। ওরে বাবা, এখানে পায়রা না ছড়াছড়ি। সর্দার মার্কেটস, আরে কাকু এই দেখো, এই দেখো পায়রা দেখো, ওয়াও সেরা লাগছে। এখন যে রাস্তায় আমরা চলে এসেছি না, এটা হচ্ছে ক্লক টাওয়ার রোড। ক্লক টাওয়ারটা কোথায়? সোজা ওই তো সামনে ক্লক টাওয়ার। এটাও খুব ফেমাস জায়গা কিন্তু এখানকার। সর্দার মার্কেট গির্দিকট এই জায়গাটার নাম। ঢুকে গেলাম। দেখো আমাদের ভারতবর্ষ কত ইউনিক, দেখেছো ভাই, সত্যি দারুণ লাগছে। নো পার্কিং এখানে লেখা রয়েছে, তাও এখানে সবাই বাইক পার্ক করেই গেছে। লেফট সাইডে দেখো মেহরানগড় ফোর্ট, কি বিশাল। আর এই যে হচ্ছে ক্লক টাওয়ার এখানকার। এখানে পুরো একটা মার্কেট বসেছে, দেখতে পাচ্ছ। দেখো ডান দিকের মূর্তিটা কি সুন্দর, কৃষ্ণ ঠাকুরের। এই দেখো ব্লু বাড়ি এখানে,
ফার্স্ট এরকম ব্লু বাড়ি দেখতে পেলাম আমরা এখানে। তো ফাইনালি আমরা যে লোকেশনে এসেছি সেই লোকেশনটার প্রপার নাম তোমাদেরকে দেখাই। যে দেখতে পাচ্ছ তুরজিকা ঝালরা, এই জায়গাটার নাম। প্রতিষ্ঠিত হয়েছিল 1740 সালে। আর বেশি কিছু জানতে চাইলে তোমরা এই কিউআর কোডটা পজ করে স্ক্যান করে নিতে পারো। এই জায়গার ব্যাপারে অনেক কিছু তোমরা জানতে পেরে যাবে। চলো জায়গাটা তোমাদের ভেতর থেকে এবার আমরা দেখাই। আর এখান থেকে কিন্তু আশেপাশে অনেক জায়গা রয়েছে যেগুলো এক্সপ্লোর করা যেতে পারে, লোকাল মার্কেট রয়েছে যেগুলো এক্সপ্লোর করা যেতে পারে। তো আমরা ভাবছি এই বাইকটা যদি এখানে রাখা যায়, রেখে আমরা চারিপাশটা ঘুরে দেখবো, তাই তো? হ্যাঁ, এখানে অনেক ব্লু বাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি, তো ভেতরটা যদি দেখা যায় খুব ভালোই হবে। এই দেখো সব ব্লু বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে পার্ক করার পর তোমরা যখন এখানে আসবে না, ফার্স্টেই তোমরা এরকম ভিউ দেখতে পাবে। ওই যে দূরে রয়েছে এখানে মেহরানগড় ফোর্ট, আর এখানে দেখো এখানে একটা পুকুর মতো বানানো রয়েছে যেখানে কিন্তু অনেক মাছ রয়েছে, এই দেখো। আর এই পুরো জায়গাটা কিন্তু এরকমভাবে হেঁটে হেঁটে ঘোরা যায়। চলো যাই। আর এখানে না অনেক ভালো ভালো ক্যাফেও রয়েছে, যে ক্যাফে রুফটপ থেকে আমরা ওরকম ফোর্টের ভিউ দেখতে পারবো। তো দেখা যায় সন্ধ্যেবেলায় ওখানে থাকবো, হ্যাঁ, মানে আমরা ওরকম একটা কোনো ক্যাফেতে থাকবো যেখান থেকে ভালো ভিউ এনজয় করা যাবে, ঠিক আছে? এই জায়গাটায় ঢোকো, দেখো কতটা সিনেম্যাটিক জায়গাটা। এখানে মাছের ঝাঁকটাকে একবার দেখো, দারুণ লাগছে জায়গাটা, বলো? বিশাল আর সত্যি বড় মাছ। এই রাজস্থান জায়গাটা না খুবই সিনেম্যাটিক। তো চলো একটু সিনেম্যাটিক ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করি তুরজিকি ঝালরা। যোধপুরের একদম সেন্টারে ক্লক টাওয়ারের পাশেই রয়েছে কিন্তু এই তুরজিকি ঝালরা। আর এটা তৈরি করা হয়েছিল 1740-এর দশকে। আর মজার বিষয় হলো এটা কোনো রাজা নয়, মহারাজা অভয় সিংহের রানী এই ঝালরাটা নির্মাণ করেন। তখনকার দিনে মরুপ্রধান রাজস্থানের জল ছিল সবচেয়ে বড় সম্পদ, আর সেই জল সংরক্ষণের জন্যই কিন্তু এই নিখুঁত পরিকল্পনায় তৈরি করা হয়েছিল এই স্টেপ ওয়েল। ধাপে ধাপে নিচে নামা যায়, এই গঠন সৌন্দর্যের জন্য নয় বরং কম বৃষ্টির জলও যেন জমে থাকে তার জন্যই কিন্তু এই ডিজাইন। আজও এখানে দাঁড়ালে বোঝা যায় তখনকার মানুষের জল ব্যবস্থাপনা কতটা উন্নত ছিল। বন্ধু, আশা করি তোমরা আমাদের সাথে এনজয় করেছো এই জায়গাটার সিনেম্যাটিক ভাইব। আর তার সাথে সাথে এই জায়গাটাতে কিন্তু অনেক পায়রা আর অনেক কাঠবিড়ালি রয়েছে, আর যাদের সাথে বসে কিন্তু আমরা এই জায়গাটাকে খুব ভালোভাবে এনজয় করলাম। আর তোমরা যদি যোধপুর আসো তাহলে কিন্তু ডেফিনেটলি এই জায়গাটা আসতে পারো, টাইম কাটাতে পারো। আর তোমরা যদি এখানে আসো আর লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করো যে ব্লু সিটি জায়গাটা কোথায়, তাহলে তারা কিন্তু তোমাকে দেখিয়ে দেবে। আর সেখানে তো আমরা এখন যাচ্ছি। চলো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। টাইম এখন ঘড়িতে 2:40। মেনলি এই ব্লু গলির একটা ঠিকানা আমি পেয়েছিলাম। তোমরা যদি গুগল ম্যাপে কোজি গেস্ট হাউস সার্চ করো, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মধ্যে যেতে হবে। ওখানে গেলে পুরো একদম নীল কালারের গলি আমরা ভালোভাবে দেখতে পাবো। এখানে এমন এমন হোটেল আছে সব বহুত এক্সপেন্সিভ, মানে সব প্যালেসগুলোকে হোটেল বানিয়ে দিয়েছে। আর তার ভাড়া শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 40,000, 50,000, 1 লাখ টাকারও হোটেল রয়েছে এখানে, তারও দামি হয়তো থাকতে পারে, আমি জানি না। এই দেখো আস্তে আস্তে ব্লু বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু আমরা। ও হো চলিয়ে দেখো ব্লু গলিতে বাইক চালাচ্ছে তোমাদের ভাই এখন। ও কোজি गेस्ट हाउस किस तरफ है? कोजी गेस्ट हाउस कटना लोकेशन कटना है। अच्छा इस रास्ते से ऊपर जा सकते हैं ना? আর বাড়ির ভেতর ঢুকে গেলাম আন্টির। ব্লু রাস্তা দিয়ে বাইক চালানোর জন্য দেখো কি না কি করতে হচ্ছে আমাদের। গুগল ম্যাপও কনফিউজ হয়ে যাচ্ছে। ভাইয়া জি রুক যাও ভাই। আমরা কিন্তু চলে এসেছি কোজি গেস্ট হাউসের লোকেশানে, আর 200 মিটার এখান থেকে। ওরে বাবা, বাপরে বাপ, ভয় পেয়ে গেছি। বাট ফাইনালি চলে এসেছি লোকেশনে। ভাই সত্যি কথা বলতে লোকেশনটা যেরকম ভেবেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। মানে এখানে কিন্তু লোকজনের বাড়ি রয়েছে, যে বাড়িতে কাপড় চোপড় ঝুলছে, বাট কিন্তু জায়গাটাতে এসে তোমরা এরকম নীল বাড়ি দেখতে পাবে, কয়েকটা ছবি তুলতে পারবে ভালো। চলো এসেছি যখন, সুন্দর ওয়েতে সিনেম্যাটিক ওয়েতে তোমাদেরকে দেখাই। চলো এই গলির সিনেম্যাটিক ভিউ এনজয় করে আবার আমরা বেরোচ্ছি এখান থেকে। পেট্রোল পাম্পের লোকেশন সেট করে নিয়েছি, 2.8 কিলোমিটার্স আমাদের যেতে হবে। তার আগে মেন টাস্ক হচ্ছে গাড়িটা আমাদের এই রাস্তা দিয়ে ঘোরাতে হবে। কতটা ঢালু এই রাস্তা একবার চেক করো। ওরে বাবারে, ওরে বাবা, কিউট বাচ্চা দেখো, কিউট ভাই। টাইগার নিয়ে ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চার করছি আমি। এটাও আমার কাছে অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয়। এই রাস্তাটার নাম হচ্ছে ফতেহপুর রোড। এই ছোটো রাস্তাতেই কিন্তু গাড়ি ঘোড়া অটো সব চলে, সব। क्या है गाने का रस?
কি ভালো, ফ্রেশ? अच्छा है, अच्छा है, अच्छा बोला। এক গ্লাস খাওয়ার পর তারপর আমি আবার এক গ্লাস নিয়েছিলাম, কারণ দারুণ লাগছিল আর রিফ্রেশিং ছিল। আখের রসটা পুরো লেবুর রস দিয়ে লবণ দিয়ে দারুণভাবে বানিয়েছিল। চলো ভাইয়া। ওরে বাবা, মিষ্টির দোকানে কি সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে, দেখো কি সুন্দর গন্ধ। আরে দাদা, আরে यार भगवान, रुक जाओ धीरे धीरे धीरे। সবে 200 মিটার এসেছি এতক্ষণে আমরা। আমার গাড়ি যা গরম হয়েছে, দারুণ গরম, দারুণ। 850 মিটার দেখাচ্ছে এখান থেকে পেট্রোল পাম্প। আর এরপরে আমি 4 হুইলারের ম্যাপটা সেট করে নেবো। বাইকের ম্যাপটা সেট করলে এইখানে যা রাস্তার কন্ডিশন না, বাইক একদম চালানোই যাচ্ছে না। এই তো গুরু, রাইট সাইডে পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি আমরা। এখানে 104 টাকা হচ্ছে লিটার পেট্রোলের। পুরো খালি হয়ে গেছিল। দেখা যাক কত টাকায় ট্যাঙ্কি ফুল হয় আমাদের বাইকের। ঠিক আছে ছোড় দিছে 1800। হ্যাঁ 1800 টাকায় ট্যাঙ্কি ফুল হয়েছে। আমার গাড়ি বার একটু শ্বাস নিক ভাই, যা গরম হয়ে গেছিলো। আর একটা জিনিস, ফোর্ট ক্লোজ হয় 5টার সময়, কিন্তু নাকি একবার ঢুকে গেলে 6টা 6:30 পর্যন্ত থাকা যায়। আর দেখো লেফট সাইডে পুরো আমরা যোধপুর সিটিটাকে আমাদের চোখে দেখতে পাচ্ছি। ড্রোন উড়িয়ে দেখতে হচ্ছে না, চোখের থ্রু দিয়ে দেখতে পাচ্ছি। আর ওই দূরে ওই প্যালেসটাও দেখা যাচ্ছে। এই দেখো লেফট সাইডে ফোর্ট চলে এসেছে আমাদের। যে দেখতে পাচ্ছ, পার্কিংয়ের জন্য কিন্তু আমাদের 10 টাকা দিতে হবে এখানে। এই জি कितने बजे तक खुला रहता है? 5 बजे? 5 बजे तक एंट्री एंट्री है, उसके बाद दे सकते हैं। খোলা 6 बजे 6 बजे तक। ओके ভাই, কি আর বলবো, আমাদের গাড়ি শুধু কিন্তু হিট হচ্ছে না, এখানে চারিপাশে যে পাথরগুলো রয়েছে না, পুরো এই ফেব্রুয়ারি মাসে পুরো লিটারেলি ঝলিয়ে দিচ্ছে, এতটা গরম। আর সূর্যের তাপও বিরাট রয়েছে। এখানে কত বাইক এসেছে দেখতে পাচ্ছ। তো চলো যাই, এটাই তো এক্সপিরিয়েন্স করার। এখানকার মানুষ এই টাইমে কীভাবে থাকতো, ফোর্টের ভেতরে গেলে তো দেখতেই পাবো রাজারা নিজেদের জন্য বিভিন্ন রকম টেকনিক বা বিভিন্ন রকম উপায়ে তাদের ঘর বাড়িকে একদম সুন্দরভাবে ঠান্ডা রাখতো। তো চলো দেখি কি দেখতে পাই এই ফোর্টের ভেতরে। আর ফাইনালি এই যে তোমরা এবার দেখতে পাচ্ছ মেহরানগড় ফোর্টের ভিউ আমাদের সামনে থেকে। এখানে না ওয়াশরুম রয়েছে, ছেলেদের জন্য মেয়েদের জন্যও রয়েছে। তোমার যদি ইউজ করা থাকে ইউজ করে আসো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো এটা দেখো, পুকুর। আমার জুতোটার ভেতরে নোংরা জলের মধ্যে পা ঢুকে গেছিলো, তো এই পাটা ধুয়ে আসলাম আর জুতোর মধ্যে পুরো একদম জল হয়ে গেছে। জল এই ক্রক্সের মধ্যে জল ঢুকলে আর বেরোতে চায় না। রোজ তো ওয়াশরুমে গেছে। আর জয়পুরে কিন্তু আমরা বেস্ট সানসেট দেখেছিলাম হচ্ছে নাহারগড় ফোর্ট থেকে। আর আমাদের তো মনে হচ্ছে আজকে বেস্ট সানসেট আমরা দেখতে হচ্ছে এখান থেকে, মেহরানগড় ফোর্ট থেকে। এখানে বসে আছি আর ফোর্টের ভিউটা দেখছি, এত সুন্দর লাগছে। কি বানিয়েছিল না, এখন মানুষ বাড়ি বানায়, আর আগেকার দিনে মানুষ বাড়ি বানিয়েছে। দেখো রাজারা বাড়ি বানিয়েছে। ওয়াও, কি বিশাল, কি বিশাল। আর ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, কারণ সূর্যি মামা আস্তে আস্তে মানে সেট হওয়ার ব্যবস্থা করছে, মানে সানসেট হওয়ার টাইম চলে এসেছে। আর মধ্যে এই রাজস্থান কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে বড় স্টেট, তোমাদের যেমন বলেছিলাম। আর এই স্টেট কিন্তু প্রায় 3,42,000 স্কোয়ার কিলোমিটার, মানে পুরো ভারতবর্ষের প্রায় 10% মানে জায়গা জুড়ে কিন্তু এই রাজস্থান স্টেটটা অবস্থান। তার বিভিন্ন জায়গায় গেলে তোমরা বিভিন্ন রকম বিউটি দেখতে পাবে। সেই কারণে পুরো স্টেট তো একবারে ঘোরা পসিবলই নয়, মোটামুটি আরেকবার আমাকে আসতে হবে, আরও হয়তো অনেকবারই আসতে হবে পুরো রাজস্থান ভালোভাবে ঘুরতে। বাট যেটুকু ঘুরছি, যেটুকু এক্সপিরিয়েন্স করছি, এটা নেক্সট লেভেলে। যেটুকু আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি, মানে আমাদের ইমাজিনেশনেরও বাইরে। আজকে কিন্তু আমাদের লাগেজ সিস্টেম অনেকটা লাইট হয়েছে, কারণ শুধুমাত্র পিঠে একটা ব্যাগ আর একটা হেলমেট ক্যারি করছি। আরেকটা যে হেলমেট নিয়েছিলাম সেটা গাড়িতেই ঝুলিয়ে রেখে এসেছি। এখানে ছায়ায় আসতে পারলেই যেন আলাদা শান্তি লাগছে। এটা দেখছো, জায়গাগুলোই না খুব ঠান্ডা, আর রোদে গিয়ে তো প্রচুর গরম। সেরকম স্ট্রাকচারে করা, যে এখানে যে শেডগুলো রয়েছে না, এই তলাগুলো না খুব ঠান্ডা। আর এই ফোর্টে ঢোকার আগে কিন্তু প্রপার সিকিউরিটি চেক হয়। সিকিউরিটি চেকটা আমাদের হয়ে গেল, 400 টাকা লাগলো, মানে 200 করে পার হেড আমাদের পড়লো হচ্ছে টিকিট কস্ট। দেখো এখানে অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল RIFF 2026। চলো আমরা ফোর্ট দেখি। তোমরা একবার দেখো, জুম করছি প্রত্যেকটা জায়গা। এখানে একটা সময় নাকি রাজত্ব চলতো রাজার, বাট এখন আমরা চলে এসেছি রাজার রাজত্বে। তাই টিকিট দেখিয়ে ফাইনালি আমরা ফোর্টের ভেতরে এন্টার করে গেছি। গেট থেকে ঢোকার পরই কিন্তু এরকম একটা রাস্তা রয়েছে, এইদিকে চলে যাচ্ছে রাস্তাটা। দেখো বিশাল বিশাল ফোর্ট, আর সব ফোর্টের দেওয়ালে দেখো পায়রা। আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে, দারুণ হাওয়া দিচ্ছে না? রোজও দেখো এখন রেকর্ড করে মিনি ব্লগ, মানে মিনি ব্লগার। ইনস্টাগ্রামে দেখতে পাবে ওর কন্টেন্ট, সত্যি খুব ভালো কাজ করছে সোনা। চলো এবার হাঁটো।
আর জিনিস তোমাদের বলি, এই ফোর্টে কিন্তু লিফটও আছে, লিফটের টিকিট আবার আলাদা, মানে 200 টাকা করে নয়, তার বেশি কিছু হবে, আমি ঠিক অ্যামাউন্টটা জানি না। আর যারা বয়স্ক আছেন তাদের হয়তো মানে অনেকটা ওপরে হয়তো আমাদের উঠতে হবে, হেঁটে ওঠাটা হয়তো একটু চাপের। ও মাই গড, একটু টাচ করে দেখি, সেই টাইমে বানানো সব লোহা, সেই পুরোনো দিনের সব কাঠ লোহা সব কিছু আমরা টাচ করতে পারছি। দেখো আর বন্ধু সামনে ব্লু সিটি যা ভিউ দেখা যাচ্ছে, জাস্ট ওয়েট, ক্যামেরাটা ঘোরাতে দাও, দেখো আমাদের সামনে দারুণ লাগছে শহরের ভিউটা, একবার দেখো, লাভলি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরাট বড় সাইজের একটা, এটাকে কি বলে, কামান, তোপ বলে, তোপ 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 বলা হয়। তো একটা বিরাট বড় সাইজের এই তোপ কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু একটা বিশাল বড় সাইজের একটা গেট রয়েছে, ওইটা একবার দেখো। হ্যাঁ হ্যাঁ, দড়ির কল, মানে কিছু একটা হবে, মানে দরজা ফরজা খোলার কিছুর জন্য হতে পারে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, রাস্তাটা কিন্তু বিশাল খাড়া, দেখো দূর থেকে সব মানুষজন নামছে, এরকম কিন্তু খাড়া রাস্তাটা, উপরে আরো খাড়া হয়ে গেছে। জয়পুরে যে আমের ফোর্ট দেখেছিলাম না, তার থেকেও কিন্তু মেহরানগড় ফোর্ট অনেক বিশাল, ভারতের অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী একটি দুর্গ। চলো, এখানে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে মিউজিয়ামের, তো চলো মিউজিয়ামটা একবার ভিজিট করে আসি। এটা মনে হয় হাতির ওপরে বসানো হতো, তারপরে রাজা এটাতে করে যেত, হাওড়া এটাকে বলা হয়। এই কাজগুলো একটা দেখেছো, মানে ডিটেলিংটা একবার দেখো, সেই সময়কার এগুলো মার্সিডিজ বেঞ্চ এগুলো, ঠিক আছে, এটা দেখো কতটা ইউনিক। ওয়াও, এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে পালকি, পালকি খানা এটা। চলো চলো চলো, এতক্ষণ আমরা হাতির পিঠে যেটা হাওড়া লেখা ছিল ওটা দেখলাম, আর পালকি দেখবো। চলো, সাইজটা একবার দেখো পালকির, বিশাল বিশাল। ভাই আমি একটা জিনিস ফিল করলাম যে মানে আজ থেকে 400-500 বছর আগে মানুষ আরো বেশি ট্যালেন্টেড ছিল, মানে এই পালকি, তারপরে যে সমস্ত ওই হাতির ওপরে যে জিনিসটা নিয়ে রাজারা যাতায়াত করতেন, মানে কি ডিজাইন, কি নিখুঁত ডিজাইন সব করে জিনিসের। এটা কি, এই তোপের গায়ে আবার এখানে কি সব লেখা আছে, কি ডিজাইন এটা। যারা এই পালকির ব্যাপারে পড়তে চাও তারা পজ করে প্লিজ পড়ে নিও, কারণ এখানে অনেক জিনিস আছে, সব কিছু মানে ডিটেলসে বলা খুব চাপের। ক্যানন, এটাও এটা তোপ, দেখো মুখটা দেখো তোপের, এটা হচ্ছে একটা পশুর ডিজাইনে করা, দেখো ক্রিয়েটিভিটি দেখছো, মানে প্রত্যেকটা মানে অস্ত্রের গায়েও যা ক্রিয়েটিভিটি করা রয়েছে আলাদাই। চলো আরও ডিটেলসে আমরা দেখবো, এখানে অনেক তরোয়াল থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। 1707 থেকে 1724 এডিতে এটা যোধপুরে মারওয়ার সাম্রাজ্যের ছিল এই তরোয়ালের ডিজাইন। এটা ছিল কভার, দেখো কাছ থেকে। এখানে যেই তরোয়ালটা রাখা রয়েছে তার ব্যাপারে এখানে লেখা রয়েছে, দাঁড়াও আমি ভালোভাবে তুলে রাখি, পজ করে অবশ্যই তোমরা পড়ে নিও। আর দেখো একবার কি বিশাল সেই সময় এটা ব্যবহার করা হতো। সত্যি ভাই, ইতিহাসকে যেন আমরা ফিল করছি এখানে দাঁড়িয়ে। এটা কি দেখছো, এটা জিনিসটার কনসেপ্ট আমি বলছি, যখন এখানকার ব্রাইড আর গ্রুম মানে যারা বিয়ে করতে যেত পুরুষরা, যখন মেয়েদের বাড়িতে ঢুকতো তখন এই জিনিসটাকে 7 বার প্রণাম করতো, প্রণাম করার পর তারপর তারা মেয়ের বাড়িতে ঢুকতে পারতো। আর এখানে যেটা লেখা আছে তোমরা সেটা পড়ে নিতেই পারো, মানে কত কিছু ইউনিক জিনিস জানতে পারছি বলো। এই সমস্ত অস্ত্র দিয়ে কত মানুষের হত্যা হয়েছে, তাই না? বিশাল দেখতে, এগুলোর ওয়েটও হবে প্রচুর হয়তো। আমাদের সামনে যা রয়েছে দেখতে পাচ্ছ, SK-14, এখানে লেখা রয়েছে SK-14। আর এখানে রয়েছে একটা শিল্ড, কাতার, এটার নাম হচ্ছে কাতার, হেলমেট এটা, এটার নাম হচ্ছে অঙ্কুশ। তখনকার দিনেও নেশা চলতো, দেখো কি বিশাল। দেখো তোমাদের ভাই রাইডিং জ্যাকেট পরে, আর তখনকার রাজারা দেখো কি পরতো। ওয়াও, কারুকার্য করাটা দেখো একবার। এই দেখো তখনকার দিনের সব তালা এখানে রাখা রয়েছে, আর এখানে রয়েছে সব কয়েনগুলো পুরোনো দিনের। ভাই এই রুমটা একবার দেখো, পুরো সব জায়গায় আয়না রাখা রয়েছে। এটা মনে হয় ডাইনিং টেবিল ছিল তখনকার দিনের, বলো? এখানে সবাই খেতে বসতো আর উপর থেকে সবাই সবার খাবার দেখতে পেত। শীষ মহল এটার নাম, এটার নাম শীষ মহল।
এই যে আমাদের সামনে তোমরা এখন দেখতে পাচ্ছ ফুল মহল, রাজার দরবার। ওফ, বিশাল বিশাল, এটা বিশাল। বন্ধু আমরা এখন ফোর্টের এমন একটা জায়গায় চলে এসেছি না, এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে যোধপুর টাউনের, জাস্ট তোমরা একবার দেখো। এখান থেকেই কিন্তু আমি দূরে দেখতে পাচ্ছি উমেদ ভবন প্যালেস। সামনে এখানে দেখো একটা ফাউন্টেন রয়েছে, একটা ঝর্ণা রয়েছে, আর এখানে একটা ক্লক টাওয়ারও রয়েছে। এই ক্লক টাওয়ারটার সামনে দিয়ে আমরা আসলাম না, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর আমাদের সামনে এখানে দেখো বড় বড় সব ক্যানান এখানে রাখা রয়েছে। আর এই ফোর্ট থেকে কিন্তু পুরো যোধপুর টাউনকে এরকমভাবে সিকিউরিটি প্রদান করতো এই জায়গাটা। এখানে কিন্তু লুডো খেলা হতো, এই যে সেই টাইমে লুডোকে কি বলা হতো আমি জানি না, বাট লুডো খেলার জন্য এত বড় মহল বানানো হয়েছিল এখানে, বুঝতে পারছো? আলাদা রুম। বন্ধু টাইম এখন ঘড়িতে 5:44, আর ফোর্টের মিউজিয়াম থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছি আমরা। অনেক জায়গায় ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, বাট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এই দূরে এখানে একটা মন্দির আছে, মানে আমাদের পেছনে, সেই মন্দিরটা আজকে বললো নাকি বন্ধ আছে। আর তাছাড়া মোটামুটি এই পর্যন্ত, মানে উনি সিকিউরিটি গার্ডে যিনি দাদা দাঁড়িয়ে আছেন, উনি বললেন যে এই পর্যন্তই আর কি ফোর্ট ঘোরা যায়। সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ। হয়তো ভিডিওতে আমি কতটা তোমাদেরকে ফিল করাতে পেরেছি জানি না, বাট আমার এন্ড থেকে যতটা পেরেছি নিজেরা ঘোরার সাথে সাথে তোমাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকি ভিডিওটা তোমাদের ভালো লাগতে থাকলে ডেফিনেটলি ভাই একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও যে তোমরা এই সমস্ত জিনিসের ব্যাপারে আগে জানতে কি না। তোমরা যারা এর আগে ঘুরে গেছো রাজস্থান, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগে যোধপুরের। এই ফোর্ট অলমোস্ট ফাঁকা হয়েই গেছে, টুরিস্টের সেরকম আর চাপ নেই। আমরা কিছুজন আছি এখানে, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গাও পুরোপুরি ফাঁকা। আর যে সানসেটটা আমরা দেখলাম না, এখনো দেখছি, মানে এই ট্রিপটা আমাদের হচ্ছে মানে বেস্ট সানসেটের ট্রিপ। এতদিন শুনেছি সো ফার দারুণ সানসেট দেখেছি। মরুভূমিতে সত্যি খুব ভালো সানসেট দেখা যায়, আর সেটাও আমরা উইটনেসও করছি। এক্ষুনি জাস্ট সানসেটটা হবে, তোমরা আমাদের সাথে এনজয় করো এই ভিউটা এখন। দেখতে দেখতে সূর্য ব্লু সিটির ওপর থেকে আমাদের থেকে বিদায় নিল। মানে লাইফে কিছু বাকেট লিস্ট ছিল রাজস্থান ট্রিপ, সেটা কিন্তু দুর্দান্তভাবে আমরা এক্সপিরিয়েন্স করছি। আশা করি তোমরাও আমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা করছো। দেখো তালি দিচ্ছে। তো এখান থেকে বেরোই, এবার আমরা যাবো ক্যাফেতে। বাট সিরিয়াসলি আমরা আস্তে যেন আরো বেটার সানসেট দেখছি, বলো? এক্স্যাক্টলি তাই। কালকে দেখলাম এত সুন্দর একটা সানসেট, তোমাদেরকেও দেখালাম। আমরা যখন জয়সলমেরের দিকে যাবো, মরুভূমিতে কেমন সানসেট দেখতে পারবো ভাবো জাস্ট একবার। টাইম দেখে নাও 6:33 বাজে এখন ঘড়িতে। আর ফোর্ট থেকে জাস্ট আমরা বাইরে আসলাম, ফোন ধরো, আর এখানে বসলাম। আর এখান থেকে আমাদের বাইকটাকে দেখো, দেখতে পাচ্ছি একদম চোখের সামনে রয়েছে। আর কি বিশাল লাগছে সব বাইকের মাঝখানে, দেখো এগুলো সব বাইক। ওখানে আমাদের মেশিন টাইগার 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 হেই। আর ভাই এখানে বসে আমরা একটু ক্যাফে খুঁজে নিই, কারণ এত সুন্দর জায়গায় বসে থাকার সুযোগ কি সবসময় পাওয়া যায় বলো? এখানে বসে আছি দুজনে, এই যে রোজও বসে আছে, আমরা দুজন। বেশ বেশ প্লেজেন্ট ওয়েদার এখন এখানে। চলো ক্যাফে খুঁজি। বাইক নিয়ে দেখাচ্ছে 16 মিনিট লাগবে। ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা। এখন সব আবার কেমন আমার কান বেরিয়েছে না, মন আমার ডিং 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 নাচে, রোবোটিক সাউন্ডে নাচে। लेफ्ट साइड से निकलना है हम लोगों को, शाम गुलाबी शहर गुलाबी। সত্যি ভাই বাইক নিয়ে কোথায় না কোথায় চলে যাই আমি, পুরো ভারতবর্ষই ঘুরে ফেললাম বাইক নিয়ে। এই জীবনে থেকে বেশি ব্লেসড আর কি হব। মাঝে মাঝে বিশ্বাসই হয় না যখন ভাবি আমি লাদাখ নাকি 3 বার চলে গেছি। লাদাখ সত্যি ভাই তোমরা পাশে ছিলে বলে আমি কাজ করে গেছি, কাজ করতেও আছি প্রত্যেক দিন, এভরি ডে। সবসময় ভাবি যে না ভালো কীভাবে বানাবো, ভালো আরও কন্টেন্ট কীভাবে প্রডিউস করতে পারবো। ভালো লাগে ভাই আমার এটা করতে। আর তুমি যখন তোমার ভালোবাসার কাজটা করতে থাকবে না, তখন তুমি বোরই হবে না ভাই। আমি তোমাদেরকে এটুকুই বলবো, লাইফে যতই চাপ থাকুক না কেন, নিজের যেটা ভালো লাগে না, পছন্দের কাজটা একবার শুরু করো। মানে যে সমস্ত কাজ করছো তার পাশাপাশি সেই কাজটা শুরু করো, হলে ভালো, না হলে আর কি রিগ্রেট তো থাকবে না ভাই। তুমি যদি অনেস্টির সাথে ভালোবেসে কাজটা করতে থাকো, এভরি ডে যদি তুমি ইমপ্রুভ করতে থাকো, তাহলে তুমি একদিন কোথাও না কোথাও পৌঁছাবে। ওই হয়ে 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 যতই কষ্ট হোক, যতই যা কিছু ফিলিংস থাকুক না, মোটিভেটেড থাকি ডিমোটিভেটেড থাকি, যখনই আমি বাইকে থ্রটেল মোড়াই, আমি জানি না আমার ভেতরে একটা আলাদা আমি চলে আসি, আর সেই আমিকে আমি সব থেকে বেশি ভালোবাসি।
খুব ভালো লাগে ভাই আমার বাইক চালাতে। দেখো এখানে ঝর্ণাটা কি সুন্দর লাগছে, বিউটিফুল বিউটিফুল ঝর্ণা। তুমি ফাইনালি আমরা ক্যাফেতে চলে এসেছি আর এরকম হচ্ছে তার অ্যাম্বিয়েন্স। তাই পপাট হয়ে গেল, 8 কিলোমিটার দূরে আসলাম। বাট এই রেস্টুরেন্টটা ছিল ফুললি ভেজ, বাট আজকে একটু ননভেজ খাওয়ার ইচ্ছে হয়েছে, কারণ সারাদিন সেরকম কিছু খাইনি। আর বুঝতে পারছি মাছ ভাত মাংস খাওয়া মানুষ শুধু পনির দিলে এনার্জি আসে না। তো চলো একটা রেস্টুরেন্ট দেখেছি 2 কিলোমিটার দূর, ওখানে গিয়ে দেখি কেমন খাবার পাওয়া যায়। এই যে কলিঙ্গ হোটেল, তার তলায় কলিঙ্গর রেস্টুরেন্টও রয়েছে, এখানে খাওয়া দাওয়া করবে। এখানে সব কিছু পাওয়া যায়, ভেজ নন ভেজ এভরিথিং। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখো কতটা ইউনিক, পুরো একদম গোল। আর তোমাদের বলি, এই যে রাজস্থানের কিন্তু একটা ফেমাস ডিশ আছে, সেটা হচ্ছে লাল মাছ। তো আমরা এখন যে রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। আর তার সাথে সাথে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর এই কদিনে এই ট্রিপের ভেতরে সব থেকে বেশি খাবার আজকে অর্ডার করেছি। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এই যে শিক কাবাব আর এটা হচ্ছে লাল মাছ। মেনলি এই শিক কাবাবগুলোর ভেতরে থাকে হচ্ছে চিজ, আর তার জন্য মানে রোজের একটু ইচ্ছা করছিল চিজ খাওয়ার জন্য, চিজের কিছু, তো এইটা অর্ডার করলাম। আমার লাইফে খাওয়া বেস্ট শিক কাবাব। তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মাটন লাল মাছ। বুঝে গেছি এই রেস্টুরেন্টের খাবার দাবার মোটামুটি সবই ভালোই থাকবে, তো চলো দেরি না করে খাবার দাবারটা খেয়ে নিই। আর এটা হচ্ছে মিষ্টি পরোটা, মিষ্টি এই যে ফেমাস জিনিসটা তো দেখাতে হবেই নাকি। এটা হচ্ছে লাল মাছ, এই যে মাটনটা দেখতে পাচ্ছ কতটা সফট, আর এটা হচ্ছে মিষ্টি রুটি। আমরা যেমন মাটন খাই না, এটার মশলা সব কিছু ডিফারেন্ট, তো পুরো ডিফারেন্ট। এখানে টোটাল আমাদের বিল হয়েছে 1187 টাকার। খুব ভালো রেস্টুরেন্ট ভাই। এ দেখো আমাদের নতুন ব্লগ চালু হয়ে গেছে, এভরি থার্সডে রাত 8টার সময় কিন্তু আমাদের ব্লগ আসবে। কলিঙ্গ হোটেল, এই হোটেল থেকে খেলাম আমরা, বেশ ভালো ছিল। স্টেশনের একদম পাশে এই হোটেলটাই দেখো, সামনে যোধপুর স্টেশন। আমরা মোটামুটি এখনও পর্যন্ত ভালো খাওয়া দাওয়া করেছি, ভালো হোটেলে থেকেছি, মানে বাজেট ফ্রেন্ডলি হোটেল, তার সাথে সাথে তাদের ব্যবহারও খুব ভালো। তো ডেফিনেটলি পুরো ট্রাভেল সিরিজটা তোমরা ফলো করতে থাকো, কারণ ভাই আমি কিন্তু চেষ্টা করছি আমার এন্ড থেকে যতটা ইনফরমেশন শেয়ার করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আমি যা যা এক্সপিরিয়েন্স করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। এর থ্রু দিয়ে তোমরা মিষ্টির দোকান, মিষ্টি তো খাওয়া হলো না, পেটে আর জায়গাও নেই, যদিও কালকে খাবো। রাজস্থান তো আছি এখন আমরা। এর থ্রু দিয়ে তোমরা যারা ঘরে বসে আমাদের ব্লগ দেখছো, তার থ্রু দিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তোমরা যদি কোনো দিন রাজস্থান আসো তাহলে তোমাদের কীভাবে প্ল্যান করলে সুবিধা হবে। আর যারা আপাতত আসতে পারছো না, তারা আমার ব্লগের থ্রু দিয়ে এই জার্নিটা আমার সাথে উপভোগ করবে, যেমনভাবে আমি উপভোগ করছি। চলো, এই চক থেকে মেনলি একটা 4 মাথার মোড় আছে, যেই মোড়টা খুবই মানে কনজেস্টেড থাকে, খুবই ভিড় থাকে এই মোড়ে। এখান থেকে আমাদের রাইট সাইডের দিকে বেঁকে যেতে হবে আমাদের হোটেলের দিকে। আর বাইকটা আমি হোটেলের ভেতরে এখানে রেখে দেবো সেফলি। এ দেখো যেটা দেখলাম না তখন, মানে লুডোটার স্ট্রাকচারটা দেখো। এখানে আমাদের হোটেলের দেওয়ালে কিন্তু এরকম রাজস্থানি যে কালচার, সেখানকার রানীরা বা রাজারা যেরকমভাবে জীবনযাপন করতেন তার একটা মানে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আর দেখতে পাচ্ছ দরজাটা খুবই ভালো। 900 টাকা পার ডেতে এত সুন্দর হোটেল পাচ্ছি। বন্ধু ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি যেই জায়গা থেকে আমরা আমাদের ব্লগের শুরুটা করেছিলাম, আমাদের হোটেলের ছাদে। কারণ আমাদের জামা কাপড় যেগুলো তোমরা দেখেছিলে ভিডিও শুরুতে শোকাতে দেওয়া ছিল, সেগুলো আনতে যেতে হবে। আর একটা জিনিস দেখাই সবাইকে, যেটা আমরা দেখতে পাচ্ছি, লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। উমেদ ভবন প্যালেসটাতে লাইট জ্বলে গেছে, আর রাতের বেলায় কি অসাধারণ লাগছে জায়গাটা। তো আমাদের আজকের এপিসোড এখানে এন্ড করা যাক, কারণ এর পরের এপিসোডটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আর আমার আরেকটা স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব পরবর্তী ব্লগে তোমাদের সাথে। তো জুড়ে থেকো ট্রাভেল সিরিজটার সাথে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।